স্বাধীনতার ৪৫ বছরে সড়ক যোগাযোগ খাতের উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। রাজধানীর শীতবস্ত্রের দোকানগুলোতে জমে ওঠেনি বেচা বিক্রি। ঢাকার বাইরের পাইকারি ক্রেতার সংখ্যাই বেশি। শীত বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ার প্রত্যাশা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। দিন দিন কমছে রোগীর সংখ্যা। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে বন্যপ্রাণী পারাপারে নির্মিত হচ্ছে 12টি ওভারপাস। দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। স্বাধীনতার পর থেকে দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে, ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। ফলে একাধিক লেনের সড়কে কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই পণ্য পরিবহন থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক সেবা গ্রহণে দীর্ঘ সময় লেগে অর্থনৈতিকভাবে প্রতিনিয়তই হোঁচট খাচ্ছে বাংলাদেশ। বিজয়ের মাসে আজ সড়ক যোগাযোগ খাত নিয়ে থাকছে আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিশৃঙ্খল দশা নিত্যদিনের। এর সাথে লাগোয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একই অবস্থা। এই মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুটি রুটেই চলে প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছু দূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, গাজীপুর। সুন্দর অবকাঠামো থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। এসব হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন কমছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক আর প্রয়োজনীয় জনবলের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমদাদুল হকের রিপোর্টে। বিশাল জনসংখ্যার এই ঢাকা শহরে সবসময়ই সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। তাই অনেক রোগীকে বেড খালি না পেয়ে দীর্ঘদিন হাসপাতালের বারান্দা বা মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হয়। 17 দিন থেকে এখানে বলছি যে সিট খালি হলে দিবে। সিটের কথা বলছি, অনুমোদিত সিট না থাকলে আমরা কি রুগী নামে গিয়ে সিট দেওয়া যাবে? ঢাকার সরকারি হাসপাতালগুলোতে যেখানে বেড খালি না থাকায় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়, ঠিক এর উল্টো চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের। সারি সারি বেড খালি থাকলেও নেই রোগীর দেখা।
ঢাকার নয়াবাজারের সুন্দর অবকাঠামোর এই হাসপাতালটির বহির্বিভাগ ও প্রসূতি বিভাগের সেবার মান মোটামুটি ভালো হলেও 6 মাস ধরে জেনারেল ও আবাসিক সার্জন না থাকায় তালাবদ্ধ সার্জারি ওয়ার্ড। তাই হাসপাতালে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। ডাক্তারে বলছে ঢাকা মেডিকেল নিলে অপারেশন হবে। সরকারের উচিত সব ওষুধ দেওয়ার। আমরা গরিব মানুষ আসি, তার জন্য আইসা যদি 2টা পাই 3টা পাই না, তো এটা তো ঠিক না। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 2টি হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল ও শিশু হাসপাতালের অবস্থাও একই রকম। 3টি হাসপাতালের মোট 17 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একাধিকবার চিকিৎসক চেয়ে চিঠি দিলেও কোনো ফল হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হাসপাতালগুলো সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না, তাই রোগী কম হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1990-এর যে অর্গানোগ্রাম, সে অনুযায়ী কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মূলত এইগুলো নিয়োগ দেওয়ার এখতিয়ার তাদের ছিল। 2016 সালের যে অর্গানোগ্রাম আমাদের হয়েছে, 3 হসপিটাল প্লাস সিটি কর্পোরেশনের যে অর্গানোগ্রাম, এটা আমরা অতি সম্প্রতি হাতে পেয়েছি। ডক্টর আনার ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাইরে থেকে যারা পেশেন্ট আসে, অনেকে হয়তো জানাও নেই যে আমাদের এখানে একটা মহানগর জেনারেল হসপিটাল, যেখানে ভালো চিকিৎসা সুবিধা আমরা দিতে পারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে মোট 281টি শয্যা থাকলেও যার বেশিরভাগই থাকছে ফাঁকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন নির্বাচনী কর্মকর্তারা। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। লিমন। বেলা 10টা নাগাদ এই প্রতীক বরাদ্দ শুরু হওয়ার কথা থাকলেও আসলে আনুষ্ঠানিকতা সেরে কিছুক্ষণ পরেই 10 মিনিট পরেই আসলে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে এবং এরই মধ্যে কিন্তু 4 জন প্রার্থী, তাদের মেয়র প্রার্থী, তাদের কিন্তু প্রতীক নিয়েছেন এবং এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী, তার প্রতীক, দলীয় প্রতীক নৌকা, সেই নৌকা প্রতীকটি রিটার্নিং অফিসারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার বরাদ্দকৃত প্রতীক রিটার্নিং অফিসার এই সেলিনা হায়াত আইভীর কাছে হস্তান্তর করছেন এবং আমরা দেখেছি কিন্তু যে উনি এসেছেন এবং ওনার সাথে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীও ছিলেন এবং উনি এসেছেন। যদিও 10টা নাগাদ আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। দেরি হলেও এর আগে আমরা দেখেছি যে আরো 4 জন প্রার্থী, এই নিয়ে মোট 7 জন প্রার্থী, মেয়র প্রার্থীর মধ্যে 5 জন প্রার্থী তাদের প্রতীক দিলেন। এর মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, উনি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তার দলীয় প্রতীক যেটি কোদাল সিঁড়ি তিনি পেয়েছেন। কামাল প্রধান এলডিপির, উনি তার দলীয় প্রতীক ছাতা পেয়েছেন। মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের, উনি তার দলীয় প্রতীক হাত পাখা পেয়েছেন। মুফতি এজাহারুল হক ইসলামী ঐক্যজোটের, উনি পেয়েছেন মিনার প্রতীক। এবং এই পর্যন্ত সবশেষ সেলিনা হায়াত আইভী বাংলাদেশ আওয়ামী লীগের, উনি পেয়েছেন নৌকা প্রতীক। তার মানে আসলে আর 2 জন প্রার্থী, মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং রাশেদ ফেরদৌস, এই 2 জন প্রার্থী এখনো তাদের প্রতীক পাননি। আমরা আছি, আমরা চেষ্টা করব যে সরাসরি এই জানাতে। সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, তিনি আসলে এইবারই প্রথম কোন সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীক হতে যাচ্ছেন এবং দলীয় মনোনয়ন কোন সিটি কর্পোরেশনের দলীয় প্রতীক নিয়ে আসলে তিনি কিন্তু প্রথম নৌকা প্রতীক নিয়ে কোন সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ছেন। এবং আনুষ্ঠানিকভাবে আজকে প্রতীক পাওয়ার পরেই কিন্তু আসলে শুধু এই যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা, তাদের আর কোনো বাধা নাই এবং তারা এই আজকে থেকেই কিন্তু নির্বাচনী মাঠে তারা প্রচারে, তারা কিন্তু এখনো এই নির্বাচনী প্রচারণায় আজকে থেকেই কিন্তু নির্বাচনী প্রচারে অংশ নেয়, সেক্ষেত্রে বাধা নেই। তো এবং এই বিষয়টি এই এতদিন ধরে আসলে তফসিলের পর থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা নিয়ে কথা হচ্ছিল। প্রার্থীরা মাঠে নামলে আনুষ্ঠানিকভাবে যেতে পারছিলেন না, কিন্তু এই এতদিনে তাদের আসলে প্রত্যাশার প্রতিফলনটা, মানে তারা যে ভাবে আগ্রহ নিয়ে আছে সেটা আজকে সমাপ্তি হবে এবং প্রতীক নিয়ে তারা মাঠে নামবে। তো এই সরাসরি আমরা দেখি উনি আমি প্রথমে আমার আল্লাহর অশেষ রহমতে নৌকা আমার হাতে এসেছে, এই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী
জননেত্রী শেখ হাসিনাকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি যে নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে সকলে মিলে এই নৌকা প্রতীককে জয়যুক্ত করে নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য আমাকে আবার পুনরায় তারা সুযোগটা করে দিবে এবং আমি পুনরায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তাদের জন্যই আজকে এই নৌকা আমার হাতে। নারায়ণগঞ্জের আপাময় জনগণ, আমার দলের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সকলের জন্য এই নৌকা আজকে আমার হাতে, এবং যিনি এই নৌকা তুলে দিয়েছেন তিনি নারায়ণগঞ্জের মানুষের বুকের স্পন্দন শুনতে পেয়েছেন বলেই আজকে উনি দিয়েছেন। শুধু নারায়ণগঞ্জ নয়, আমি বলবো সমগ্র বাংলাদেশের জনগণ আমার পাশে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র নৌকার জন্য এবং নারায়ণগঞ্জের জন্য। আমি সকলের কাছে আমার দোয়া পাচ্ছি। তার মান রাখার জন্য আপনার প্রধান হবে নাকি নৌকার জনপ্রিয়তা? আমি কি নৌকার বাইরে? এইখানে ব্যক্তি ইমেজটা কেন আসছে? ব্যক্তিটা কে? ব্যক্তিটার আইডেন্টিফিকেশন কি? এবং সেই ব্যক্তির আইডেন্টিফিকেশনের জন্যই কিন্তু এখানে সব সূত্র একসাথে কাজ করবে, আলাদাভাবে কেউ না। আইবি নৌকা থেকে বিচ্ছিন্ন না, নৌকা আইবি থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইবি নারীর স্পন্দন, জনগণ নৌকা এবং আইবি থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং একসাথে একযোগে আমরা কাজ করবো, কেউ কারো থেকে ছোট নয়, বড় নয়। ব্যক্তি ছেলেরা দাবি 5 বছর আগে নির্বাচন করছিল, এখন সে দলীয় মনোনীত নৌকার প্রার্থী। নৌকার প্রার্থী মানে কি অপশিষ্ট হয়ে যাবে যে আপনি কোনোভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা করবেন কিংবা গণরায় যা হবে সেটাই মেনে নেবেন? অবশ্যই গণরায় মেনে নিব, গণরায়ের যেটাই হোক সেটাই মেনে নিব। তবে আমি শুধু বলবো যে নারায়ণগঞ্জে এই প্রথম, মানে নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে লোকাল গভর্নমেন্টের যে প্রথম দলীয় প্রতীকী নির্বাচনগুলি হয়ে গিয়েছে স্থানীয় সরকারে এবং সিটি কর্পোরেশনে এই প্রথম নারায়ণগঞ্জ দিয়ে শুরু হলো। তাই আমি যা বলতে চাচ্ছি এই কথাটা যে স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। সুতরাং নারায়ণগঞ্জ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা জানে যে স্থানীয় সরকারের যে পরিবর্তনটা আসে সেটা কিন্তু জাতীয় পর্যায়ের কোনো পরিবর্তন নয়। এখানে ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, হয়তো ব্যক্তির পরিবর্তন হবে। সুতরাং আমি মনে করি যে নৌকাটা এখানে আপনারা যে অর্থে বোঝাতে চাচ্ছেন জাতীয় পর্যায়ে কিন্তু এটার প্রভাব ওইভাবে ফেলবে না। এটা লোকাল নির্বাচন, লোকাল গভর্নমেন্টের নির্বাচন, সাধারণ মানুষও বুঝে। সুতরাং আমি মনে করি যে ইনশাআল্লাহ 22 ডিসেম্বর নারায়ণগঞ্জের আপাময় জনগণ, শুধু আমার দলেরই নয়, আমার দলের বাইরের সকল লোকজন আমার সাথে থাকে। আজকে তো আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, ঐক্যের যাত্রা আপনি কি দিলেন? আপনি যে আপনার ঐক্যের যাত্রা কি দিলেন? আমার ঐক্যের ডাক হলো আসুন একসাথে মিলেমিশে কাজ করি এবং নৌকাকে জয়যুক্ত করি। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে, আর সেই প্রতীক বরাদ্দ পাওয়ার পরে কথা বলছিলেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে। সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ অন্যান্য মন্ত্রীরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ ফেরত পেতে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত ফিলিপিন্স সরকারকে জানানোর আবেদন করছে দেশটির অর্থ মন্ত্রণালয়। গতকাল দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চুরি হওয়া অর্থের বাকি অংশ ফেরত পেতে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত ফিলিপিন্সের এন্টি মানি লন্ডারিং কাউন্সিল এবং বিচার বিভাগকে জানানো দরকার। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে আদালতে কার্যক্রম পরিচালনা করা সহজ হবে বলেও জানানো হয় বিবৃতিতে। গেল ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে। সেখান থেকে ফেরত পাওয়া গেছে মাত্র 1.5 কোটি ডলার। বেতন ভাতা না দিয়ে একটি গার্মেন্টস বন্ধ করে দেয়ায় মিরপুর 2 নম্বর চিড়িয়াখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান সবুজ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সবুজ।
যে রেজাউল অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের সকালবেলা শ্রমিক অসন্তোষ এবং পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেই ঘটনা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং শ্রমিকদের দাবি একজন নিহতও হয়েছেন সোনিয়া নামের, তাকে রাখা হয়েছে মিরপুর 2 নম্বর মডেল থানাতে, এটা শ্রমিকদের দাবি, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আর যে এই গার্মেন্টসটি বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং এটা শিফটিং এর কারণে, অর্থাৎ গাজীপুর কোনাবাড়িতে এই গার্মেন্টসটা নিয়ে যাওয়া হবে, সেভাবে কিন্তু শ্রমিকদের সাথে কথা হয়ে আসছিল। তো শ্রমিকদের যে দাবি ছিল যে নিয়ম মোতাবেক গার্মেন্টস বন্ধ করার সময় যে 3 মাসের যে বেতন দিয়ে যাওয়া এবং ছুটির টাকা, বোনাসের টাকা, এই সব কিছু পরিশোধ নিয়ে কিন্তু বেশ কয়েকদিন হলেই শ্রমিকদের সাথে মালিক পক্ষের কিন্তু বনিবনা হচ্ছিল না। তো সেই জায়গা থেকে কিন্তু গতকাল তার একটা ডিসিশনে আসছিল যে 2 মাসের বেতন দিয়ে যাবেন এবং যে শ্রমিকদের আরো কিছু আনুষঙ্গিক দাবি আছে, সেই দাবিগুলো কিন্তু মানা হচ্ছে। তো দর্শক, বেতন ভাতা না দিয়ে একটি গার্মেন্টস বন্ধ করে দেয় মিরপুর 2 নম্বর চিড়িয়াখানা সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছে পরের খবরে। ষড়ঋতুকে চক্রে প্রকৃতিতে শীতকাল দোরগোড়ায়। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে সারা দেশে মৃদু শীতের আমেজ বইলেও রাজধানীতে শীত তেমন একটা অনুভূত হচ্ছে না। কিন্তু এর মাঝেই রাজধানীর শীতবস্ত্রের দোকানগুলোতে আনাগোনা বেড়েছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন এই মুহূর্তে ঢাকার বাইরের পাইকারি ক্রেতার সংখ্যাই বেশি, তবে শীত পড়লে বেচা কেনা বাড়বে বলেই আশাবাদ তাদের। রাজধানীর শীতবস্ত্র কেনাকাটার খবর জানাচ্ছেন তানিম মেহেদি। রাজধানীর বিভিন্ন মার্কেটে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দেশি বিদেশি কম্বলের চাহিদাই বেশি। 300 থেকে 10,000 টাকা পর্যন্ত এসব কম্বল বিক্রি হচ্ছে। তবে তা আশানুরূপ নয় বলে জানান বিক্রেতারা। আপাতত ঢাকার বাইরের পাইকারি ক্রেতাদের উপরেই ভরসা রাখছেন তারা। শীত পড়বে, এই জন্য আমরা আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখি, এরপরে বেচা কিনা হলে হয়, না হলে কিছু থাকে। এখন পর্যন্ত তেমন কোনো আশানুরূপ কোনো ফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। তারপরে হবে, ঠান্ডা পড়বে, মাল চলবে। ঢাকা তো ওরকম পর্যায়ে শীত পড়ে না, আর মুফাসলে তাদের বিক্রিটা বেশি হইলে আমাদের ঢাকায় বিক্রিটা বেশি হবে। শীতবস্ত্রের বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা মেলে ঢাকার বাইরের পাইকারি ক্রেতাদের। ঢাকার বাইরে শীতের প্রভাব থাকায় বেচাকেনা মোটামুটি বলে জানান তারা। মিডিয়াম প্রাইজের কম্বলগুলো বেশি চলে। যারা ভালো পয়সাওয়ালা আছে তাদের জন্য আমরা বাইরের কম্বলগুলো তুলছি দোকানে এবং ভালো সেল হচ্ছে প্রতিদিন। আর যদি শীত পড়ে তাহলে মালগুলি যখন একটু সেল হবে, মাল কিছু শর্ট পড়বে, তখন আসবে, ওটা একটা বোনাস মনে করেন বেচা কিনা। শীতের পোশাকের বাজারেও একই চিত্র। দোকানে পোশাকের কমতে না থাকলেও ক্রেতাহীন অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। মৌসুমী ব্যবসা হিসাবে আমাদের টার্গেট থাকে যে শীতের মধ্যে ব্যবসা বাণিজ্য করে একটা বছর হিসাব কিতাব পোষায় না হিসাব করি। অন্যান্য বছর যে পার্টিরা প্রতি মাসে 5-6 বার আসতো ঢাকার বাইরে, এখন এরা 2 বার বা একবার আসে চলে গেছে। ওরা যেগুলো সেল করতে পারলে যে আবার আসবে। তবে আর কয়েকদিনের মধ্যে বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। নদী রক্ষার জন্য সরকার টাস্ক ফোর্স গঠন করলেও উল্টো দখলদার ও দূষণকারীদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। সুপারিশ দেওয়া ছাড়া কোনো ক্ষমতা না থাকায় নদী কমিশনও কোনো ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ তাদের। রাজধানীর সিডাপ মিলনায়তনে ঢাকা মহানগরীর আশপাশের 6টি নদীর দূষণ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তারা এসব অভিযোগ করেন। পানি সম্পদ মন্ত্রীর দাবি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ ছাড়া সরকারের একার পক্ষে নদী রক্ষা করা সম্ভব নয়। বিস্তারিত হাজিরাশুলি রিপোর্টে। দূষণ আর দখলে মৃতপ্রায় বুড়িগঙ্গা। একই অবস্থা ঢাকা মহানগরীর চারপাশে প্রবাহিত বংশী, তুরাগ, বালু, ধলেশ্বরী ও শীতলক্ষা নদীর। পরিবেশবাদীদের অভিযোগ, কঠোর আইন থাকলেও প্রয়োগ না থাকায় দূষণ বন্ধ হচ্ছে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদী রক্ষা টাস্কফোর্সকে নদীর সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হলেও উল্টো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। টাস্কফোর্স 5 বছরে একটা নদীও রক্ষা করতে না পারে, তাহলে টাস্কফোর্স দেওয়ার কি হবে? লাভ তো কিছু নেই টাস্কফোর্স করে, সময় নষ্ট করা এবং আলটিমেটলি দখলদারদেরকে সুবিধা দেওয়া। খুঁটি বসিয়ে আপনি ডিমার্কেট করতে বলা হয়েছে, হাইকোর্টের অর্ডার, দুর্নীতিতে জড়িত হয়ে আপনি ডিমার্কেশনটাই করতে চাচ্ছেন না। পলিউশন মুক্ত করা তো তার পরের কথা। নদী রক্ষা কমিশন 13টা কাজের নিচে সুপারিশ লাগিয়ে দিচ্ছে। আদালত কি বলে দিচ্ছে নদী রক্ষা কমিশন সুপারিশ ছাড়া আর কোনো কাজ করতে পারবে না? এটা তো বলে দেয়নি। ফলে বাস্তবায়নের কাজটা সরকারের রাজনৈতিক নেতৃত্ব তাদের হাতে রেখে দিয়েছে। নদী রক্ষা কমিশনকে ইমপ্লিমেন্টেশন করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি দূষণ রোধে এনজিও ও মিডিয়ার সহযোগিতা চান পানি সম্পদ মন্ত্রী। নদীগুলো আমাদের রক্ষা করতে হবে। নদী রক্ষা যদি করতে হয়, এখানে আমি বলবো আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারে
this non-governmental organization by making awareness. আরেকটা হচ্ছে যে আমাদের মিডিয়া। বর্তমানে ঢাকা মহানগরীর 300 কোটি লিটার পানির চাহিদার 78% আসে ভূগর্ভস্থ উৎস থেকে, আর 22% আসে বিভিন্ন নদীর পানি পরিশোধনের মাধ্যমে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর থেকে রাজুকের ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট ও চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত 4 লেন সড়ক প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকে অনুরোধ করেছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার জানান, আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্বব্যাংক। বিআরটি এখন 3টা ফেজে তারা এয়ারপোর্ট থেকে ঝিলমিল পর্যন্ত করতে চায়। এর মধ্যে ফার্স্ট ফেজ হবে এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত। এখানে $250 মিলিয়ন একটা লোনের ইস্যু আছে। আমি তাকে বলেছি যে লোনটা যেন তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেওয়া এবং রিলিজ করা হয়, যাতে আমরা আমাদের প্রজেক্টটা এক্সপেডাইট করতে পারি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে 2টি প্রস্তাব দিয়েছে। 2টি বিষয়ে আমরা আন্তরিক। আমরা বলেছি প্রস্তাবনা 2টি লিখিত আকারে দিতে, তাহলে আমরা জানুয়ারির মধ্যে বিবেচনা করব। বড় অঙ্কের ঋণ দেয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসা পরিচালনায় অদক্ষতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের বেশিরভাগ ব্যাংক, যা দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সবচেয়ে বড় ধরনের বাধার সৃষ্টি করেছে। বার্ষিক ব্যাংকিং সম্মেলন 2016-তে ব্যাংকগুলোর সার্বিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। দেশের ব্যাংকিং খাতের মূল্যায়নে প্রতি বছর বার্ষিক ব্যাংকিং সম্মেলনের আয়োজন করে থাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। রোববার সকালে রাজধানীর BIBM অডিটোরিয়ামে 2016 সালের এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে গভর্নর বলেন, অনিয়ম থাকলেও কেন্দ্রীয় ব্যাংক স্বচ্ছতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। The growing use of ICT in banking operation বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটছে। এর ফলে সাইবার ভিত্তিক নানা অপরাধ আরো জটিল আকার ধারণ করছে। এই জন্য বাড়াতে হবে ব্যাংক সংশ্লিষ্টদের আরো সচেতনতা। এ খাতের উন্নয়ন ধরে রাখতে ব্যাংকিং ব্যবস্থাপনায় সুশাসন, দক্ষতা বাড়ানো ও নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করতে হবে। গভর্নর বলেন, আইটি খাতের উন্নয়নের সাথে সাইবার অপরাধের তৎপরতাও বেড়েছে। সচেতনতা বাড়ানো ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন চ্যালেঞ্জিং হয়ে পড়বে। নানা প্রতিকূলতা ও জনগণের মাঝে আর্থিক খাত নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও জবাবদিহিতার সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আমি বিশ্বাস করি এই সম্মেলনে বিভিন্ন তথ্য আদান প্রদানের মাধ্যমে এ খাতের সমস্যাগুলো নিরসন হবে। সম্মেলনে মূল প্রবন্ধ তুলে ধরে BIBM মহাপরিচালক বলেন, নিরাপত্তা ব্যবস্থায় ব্যাংক ও এ খাত সংশ্লিষ্টদের জন্য সব ধরনের নিরাপত্তা গ্রহণের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে শুধু ব্যাংক কর্মকর্তাদের নয়, এ খাত সংশ্লিষ্ট গ্রাহকদেরও সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2015 সালে দেশের আভ্যন্তরীণ ঋণ প্রবাহের পরিমাণ 10.9%, আর বেসরকারি খাতে এর পরিমাণ 13.8%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী মিরপুরে BIBM এ 2 দিন ব্যাপী চলছে বার্ষিক ব্যাংকিং সভা 2016। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, ইমতিয়াজ, 2 দিনব্যাপী অ্যানুয়াল ব্যাংকিং কনফারেন্সে শুরু হয়েছে গতকালকে। সেই ব্যাংকিং কনফারেন্সের আজকে কিন্তু দ্বিতীয় দিন, এবং আজকে সকালে আমরা দেখেছি সেই ব্যাংকিং কনফারেন্সে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। এখানে ব্যাংকিং খাতের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে। আমরা দেখেছি দেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে বিভিন্ন কর্তৃপক্ষের আসলে অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই এখানে তাদের নিজস্ব প্রস্তাবনা তারা তুলে ধরছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্ট এবং ব্যাংকিং খাতের উন্নয়নে ভবিষ্যতে কি কি কার্যক্রম গ্রহণ করা যায়, কি কি পদক্ষেপ আসলে নেওয়া যায়,
সেই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে। গতকালকে এটা উদ্বোধনের সময় আমরা এখানে পেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এখানে এসেছিলেন, এছাড়া BIBM এর চেয়ারম্যান এসেছেন এবং এখানে এখনো কিন্তু এখানে কনফারেন্স চলছে। বিভিন্ন প্রস্তাবক, বিভিন্ন আলোচক বৃন্দ তাদের প্রস্তাবনা, তাদের আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন এবং তার উপরে একটা প্রস্তাবনার উপরে কিন্তু আবার অনেকে এখানে আলোচনা করছেন। এবং এখানে ইব্রাহিম খালেদ ওনার একটা প্রস্তাবনা আমরা দেখেছি, তিনি ব্যাংকিং খাতের যে পরিচালক থাকার ব্যাপারে যে নিয়ম রয়েছে, ব্যাংকিং যে অ্যাক্টস রয়েছে 2 মেয়াদে 3 বছর করে মোট 6 বছর থাকার যে একটা প্রস্তাবনা তিনি দিয়েছেন। কারণ ব্যাংক অ্যাক্টসে রয়েছে আসলে আজীবন থাকার একটা প্রস্তাবনা রয়েছে, যে কোনো একজন 2 মেয়াদে 3 বছর করে থাকার একটা প্রস্তাবনা রয়েছে। কিন্তু এখানে একটা উপস্থাপন করা হয়েছে, একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে এটা অবশ্যই যাতে এটা 2 মেয়াদে যাতে 3 বছরের যে প্রস্তাবনা রয়েছে সেটা যদি একটু চেঞ্জ করা হয়। এছাড়া আরেকটা ব্যাপারে বলতে পারি, দর্শক, রাজধানীর BIBM এ চলছে 2 দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সভার দ্বিতীয় দিন এবং শেষ দিন। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। চট্টগ্রাম থেকে কক্সবাজারে ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেল লাইনে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হাতিসহ বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 18,000 কোটি টাকার রেল লাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এসব ওভারপাসই বন্যপ্রাণী চলাচলে নিরাপদ করার ক্ষেত্রে এই অঞ্চলে এ ধরনের এটি প্রথম পদক্ষেপ। শাখাত ত্রিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 14 ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেল লাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এই রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা। চট্টগ্রামের লোহাগাড়া চৌনচি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমদুম পর্যন্ত এ ধরনের 50টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয়। এক্ষেত্রে রেল লাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্য প্রাণী। সে সাথে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গবেষকদের মতে বিলুপ্তপ্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমদুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস। যে 60টি অ্যাক্টিভ ক্রসিং পয়েন্ট পেয়েছি, যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে, আর 9টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি, যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেললাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে। আর রেলপথে বন্যপ্রাণী চলাচল নিরাপদ করতে অন্তত 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে একটা ওভারপাস করব, কিন্তু হাতি বুঝতে পারবে না এটা ওভারপাস। ওখানে আমরা গাছপালা দিয়ে এমনভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখবো যে হাতি আসতেছে কিনা। ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে। 120 কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়ায় আরও 9টি স্টেশন থাকবে। 2020 সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতি বছরের মতো বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার আয়োজন করবে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুয়াব। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান টুয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ। এ সময় তিনি ট্যুরিজম ফেয়ারে পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই খাতকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান। আগামী 20 থেকে 22 এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মেলায় দেশি বিদেশি প্রায় 200টির বেশি স্টল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর অরূপ চৌধুরী। কাঁচা পাট রপ্তানিতে সরকারি নিষেধাজ্ঞার কারণে অনেকটাই দিশেহারা দেশের কাঁচা পাট রপ্তানিকারকরা। রপ্তানি নিষেধাজ্ঞার পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক ব্যবসায়ী। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময়ে এমন দুর্দশার কথা তুলে ধরেন কাঁচা পাট রপ্তানিকারকরা। এ অবস্থায় ব্যবসায়ী ও দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় কাঁচা পাট রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। দেশের বাজারে এবার এলো ওমেরা ব্র্যান্ডের আধুনিক গ্যাস স্টোভ।
গতকাল ঢাকায় এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের টেকসই ও উচ্চ মানসম্পন্ন এই গ্যাস স্টোভ বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং প্রত্যেকটা প্রসেসে আমরা খুব দক্ষতার সাথে যেখান থেকে আমরা একটি নতুন পণ্য বের করেছি আর আমরা আমাদের প্রোডাক্ট বাজারজাত করব উইথ গুড রিপুটেশন করা যাবে, মানে 50,000 পার। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নভেম্বরে যুক্তরাষ্ট্রে 1,78,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার 4.6%, যা গেল 9 বছরের মধ্যে সর্বনিম্ন। অক্টোবরে দেশটির বেকারত্বের হার ছিল 4.9%। শ্রমিকদের মজুরি বাড়ার হার সন্তোষজনক না হলেও অর্থনৈতিক উন্নয়নকে সন্তোষজনক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আগামী বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়তে পারে বলেও পূর্বাভাস দিচ্ছেন কেউ কেউ। বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে 3.2%। চলতি বছরের প্রতি মাসেই যুক্তরাষ্ট্র গড়ে 1,80,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 2015 সালের চেয়ে এ পরিমাণ কম হলেও একে সন্তোষজনক হিসেবেই দেখছেন শ্রমবাজার বিশ্লেষকরা। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান 3টি সূচক রয়েছে, 3টি সূচকই কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে দেখেছি সকাল থেকেই, অর্থাৎ 10টা 30 লেনদেন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সেই একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থানটা যদি আমি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই সূচকটি এখন পর্যন্ত 16.76 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4,839 পয়েন্টে। একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ডিএসই সরিয়ে ভিত্তিক অর্থাৎ ডিএসই এস ইন্ডেক্স এখানে 2.72 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,152 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স এখানে 1.51 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1,784 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 287 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 162টি প্রতিষ্ঠান, দর কমেছে 84টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 56টি প্রতিষ্ঠানের। সকাল থেকে লেনদেন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যদি ডিএসই এক্স ইন্ডেক্সের গ্রাফিক্যাল চিত্রটা আমরা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি 10টা 30 লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু সেই চিত্রটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী অর্থাৎ কার্ভ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ 10টা 30 যেমন ছিল লেনদেন পরিস্থিতি, এখন বেলা 11টা 40 এসে কিন্তু সেই লেনদেনের সূচক অনেকটাই বেড়েছে। টপ 20 শেয়ারের তালিকাটা একটু আমরা দেখে নিই, অর্থাৎ এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 20টিতে অবস্থান করছে কোন কোন প্রতিষ্ঠান। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক্স, যে প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন দেখতে পাচ্ছি 11.1 টাকার লেনদেন হলেও সর্বোচ্চ দর 11 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন 10 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। গতকাল কিন্তু এই প্রতিষ্ঠানটি 10 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল, এই প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সর্বশেষ 16 টাকায় লেনদেন হলেও 16 টাকা 10 পয়সা সর্বোচ্চ এবং 14 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটির 14 টাকা 70 পয়সা কিন্তু আমরা লেনদেন দেখেছিলাম, অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু আজকের এই প্রতিষ্ঠানটির লেনদেনের অনেকটাই সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। তালিকার 3 নম্বরে অবস্থান করছে জেপিএস ইস্পাত, এই প্রতিষ্ঠানটি 32 টাকায় সর্বশেষ এবং 32 টাকা 40 পয়সা সর্বোচ্চ দরে লেনদেন এবং 31 টাকা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি আমরা লেনদেন হতে দেখেছি 30 টাকা 80 পয়সায়, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি উঠে এসেছে, সেটি হলো ওরিন ফার্মাসিউটিক্যালস, এই প্রতিষ্ঠানটি 42 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 43 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দর, 41 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হলেও গতকাল 41 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু সর্বনিম্ন দর কিছুটা হলেও বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিবিএস, যার সর্বশেষ লেনদেন পরিস্থিতি 44 টাকা 30 পয়সায়, সর্বোচ্চ দর 45 টাকা 70 পয়সায় হলেও সর্বনিম্ন দর 40 টাকা 20 পয়সায়। গতকাল এই প্রতিষ্ঠানটি 45 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি শাহ ডেনিম, যার সর্বশেষ লেনদেন 67 টাকা 30 পয়সায় এবং সর্বোচ্চ দর 67 টাকা 30 পয়সায় লেনদেন হয়েছে এবং
সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 65 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানটি 6 নম্বরে অবস্থান করছে, যদিও এই প্রতিষ্ঠানটি গতকাল 67 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি শার্ট ডেনিমের পরবর্তী আরএসআরএম স্টিল রয়েছে 7 নম্বর অবস্থান, যার সর্বশেষ লেনদেন 52 টাকা 20 পয়সায়, সর্বোচ্চ দর 52 টাকা 80 পয়সা, সর্বনিম্ন 51 টাকা 30 পয়সা। গতকালের প্রতিষ্ঠানটির 51 টাকা 20 পয়সায় লেনদেন হতে আমরা দেখেছি, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার এর পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ইফাদ অটোস, যার সর্বশেষ 87 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি 87 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। দর্শক, আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে এবং সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পরে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন তিনি এসে তার দলীয় প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীক তা আসছে নির্বাচনের জন্য বুঝে নিচ্ছেন এবং এর মাধ্যমে কিন্তু 7 জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, মেয়র প্রার্থী, আমি যদি একটু নামগুলো বলি যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীক পেয়েছেন তিনি, তার দলীয় প্রতীক। কামাল প্রধান এলডিপির তিনি ছাতা প্রতীক পেয়েছেন, এটাও এলডিপি দলীয় প্রতীক। মোহাম্মদ মাসুম বিল্লাহ তার দলীয় প্রতীক হাত পাখা পেয়েছেন। মুফতি এজাহারুল হক ইসলামী ঐক্য জোটের তিনি তার দলীয় প্রতীক মিনার পেয়েছেন। রাশেদ ফেরদৌস কল্যাণ পার্টি তার দলীয় প্রতীক হাতঘড়ি পেয়েছেন এবং সেলিনা হায়াত আইভি যিনি রয়েছেন তিনি আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে তার এখানে লড়েছেন। তো সব শেষ এই বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি কিন্তু তার আসলে এই ধানের শীষ প্রতীক একটি এইমাত্র বুঝে পেলেন এবং বড় তিনিও যথারীতি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আসলে এই সবশেষ আসলে দলীয় প্রতীকটি পেয়ে আসলে তার নিজের অবস্থান বা এরপরে